সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে আসলাম। এটি গত ক্লাসের কিছুটা রিভিউ হবে এবং আজকে আমি যে জিনিসগুলো দেখাবো সেগুলো হলো থিম হায়ারার্কি, তারপরে হোম পেজ এবং ব্লগ পেজ কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে প্যাটার্ন ব্যবহার করে সহজেই পেজ তৈরি করতে হয়, তারপরে কিভাবে ক্যাটাগরি নামে একটি নতুন মেনু তৈরি করতে হয়। তো তাহলে শুরু করি। আমাদের গত ক্লাসে আমি যা দেখিয়েছিলাম তা হলো একটি পেজ, একটি পেজের মধ্যে আহ, উপরের দিকে ছিল লোগো এবং মেনু, নিচের দিকে ফুটার এবং মেইন কন্টেন্ট ছিল। তো ফুটার এবং মেইন কন্টেন্টের যে আমরা HTML এবং CSS কোড সেগুলো আমরা দেখিয়েছিলাম। তো যাই হোক, আজকে ওই ক্লাসে আমি জাস্ট কন্টেন্টটা কিভাবে লোড হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। বাট ফোটারে যে আমরা কপিরাইটসের যে একটা সেকশন তৈরি করেছি সেটি নিয়ে কথা বলিনি, আজকে সেটি নিয়ে কথা বলবো। তো আমরা এখানে সেটার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্সে এবং অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে কাস্টমাইজে গিয়ে আমরা ফোটার অপশনে যাব। তো আমরা এই ফোটার অপশন নিয়ে গত ক্লাসে functions.phpর যে পোর্শনটা সেখানে এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপর আরেকবার দেখিয়ে নিই আমাদের functions.phpতে আমরা যে কাজগুলো করেছিলাম। সেগুলো হলো, যেমন ফোটার অপশনে আমি প্রথমে সেকশন এড করেছিলাম, যেখানে সেকশনে ফোটার অপশন নামে একটি টাইটেল বা একটা সেকশন তৈরি হবে এবং সেখানে বাই ডিফল্টভাবে যে টেক্সটগুলো থাকবে সেটা হলো কপিরাইট 2026 এবং তারপরে থাকবে হলো আনজাম ল্যাবস বিডি, এটা থাকবে। তো বাকি নিচের অংশে যেটা কাজ সেটা হলো যে আমরা যদি এই টেক্সটটা চেঞ্জ করতে চাই তাহলে সেটা চেঞ্জ করতে পারবো, অর্থাৎ ওই অংশটাকে ডাইনামিক করার জন্য এই অংশটুকু, এরকম কাজ আমরা আগেও দেখিয়েছি মেনু এবং লোগোর ক্ষেত্রে। তো এখানে আমাদের একটা অপশন আসবে যে লেখা থাকবে ইফ ইউ নিড ক্যান আপডেট ইউর কপিরাইট টেক্সট ফ্রম হেয়ার। তখন ওইখানে আমাদের অপশন অনুযায়ী আমরা কপিরাইট টেক্সটটা আমরা আপডেট করতে পারবো। তো আমরা সেটা দেখি, আমাদের সেই অংশটাকে আমরা দেখি একটু। তো আমাদের এখানে যেটা অপশনটা তৈরি হয়েছে সেটা হলো ফোটার অপশন। ফোটার অপশনে গেলে পরে আমরা খেয়াল করি এখানে আমাদের সেই যে ডিফল্ট লেখাটুকু সেটুকু আছে। আমরা এটুকু টোটালি বাদ দিয়ে আমাদের ওখান থেকে আমরা এই অংশটা কপি করে নিয়ে আসি, বিডি এই পর্যন্ত কপি করে নিয়ে এসে আমি এখানে আবার দিচ্ছি, সরি এইখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে পাবলিশ করলেই আমার ওই অংশটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা যদি এটা খেয়াল করি যে এটা আসলে হলো কি না, তাহলে আমরা এখানে যাব, যে একটা পেজ ওপেন করব। পেজ ওপেন করলেই আমাদের বোঝা যাবে যে আমাদের সেই অংশটা হয়েছে কিনা। তো আমরা এখান থেকে একটা পেজে যাই, আমরা খেয়াল করি এই যে নিচে এই অংশে দেখা যাচ্ছে কি যে ফোটারের যে আমরা কপিরাইট 26 এবং আনজাম ল্যাবস বিডি, আগে বিডি ছিল না এখন বিডি হয়েছে। তো এটা একটা পেজের একেবারে নিচের অংশে ফুটার থাকবে। তো এখনো আমরা ফুটারে হাইট দিই নাই, আমরা ফুটারের ব্যাকগ্রাউন্ড দিই নাই, যার কারণে এটা বুঝতে একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক, তার মানে আমরা মানে ফুটারের কাজটাও আমরা দেখলাম এবং ফুটারে আমরা একটা অপশন তৈরি মানে সেকশন তৈরি করে সেখানে আমরা ফুটারটাকে ডাইনামিক করলাম, এটা একটা কাজ হলো। তারপরে আমরা যে জিনিসটা নিয়ে খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা এখানে কি করেছি, আমরা বিভিন্ন ধরনের পেজ
পোস্ট এগুলা তৈরি করেছি। তৈরি করে আমরা যদি এখানে যাই, আমরা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে কিছু ডাটা আমরা আমাদের এই থিমের মধ্যে আমরা ইম্পোর্ট করেছি এবং সেই ডাটায় সেখানে প্রচুর ডাটা ছিল এবং প্রায় 58টা এখানে পোস্ট আছে, তারপরে পেজ প্রায় 30টার উপরে। এতগুলো পেজ এখানে মানে আমরা ইম্পোর্ট করেছি। তো সেগুলো যদি আমরা দেখি, ভিজিট করি, তো ভিজিট করলে যেমন আমি এই একটা পেজে আসলাম, এই পেজটা এখানে ওপেন হলো। এখন এখানে কপিরাইট সব কিছুই আছে। তার মানে এই পেজে যত রকমের পোস্ট আছে, সেই পেজটা একটা নির্দিষ্ট ক্যাটাগরি, যেমন এখানে লেখা আছে থিম ব্লগ ক্যাটাগরি, এই ক্যাটাগরির একটা নির্দিষ্ট ডেটের পোস্ট এখানে আমাদের এখানে লিঙ্কে গেলে আমরা দেখতে পাবো। সেগুলো আমার এখানে চলে আসছে। কিন্তু আমার 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 যে থিম, আমার থিমে তো এতগুলা পেজ নাই, আমি তো এতগুলা পেজ তৈরি করি না। তাহলে কোথায় লোড হলো এটা, কোথা থেকে এটা ব্রাউজারে শো করতেছে, এটা একটা বোঝার বিষয়। তো আমরা যদি এখানে একটা সিঙ্গেল পেজে ক্লিক করি, তাহলে একেবারে একটা সিঙ্গেল পেজ ওপেন হচ্ছে। তার মানে এটা কোথা থেকে আসলো? এই যে একেবারে এই অংশটুকু কন্টেন্টের অংশ, এটা হলো ফুটারের অংশ, এভাবে একটা সিঙ্গেল পোস্টও এখানে ওপেন হচ্ছে। আবার আমরা আর্কাইভ ধরে যখন আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরির পোস্টকে আমরা এখানে যখন আমরা দেখাচ্ছি, তখন সেই ক্যাটাগরি যতগুলা পোস্ট আছে লিস্ট আকারে দেখাচ্ছে এবং তার নিচে কমেন্টসের অপশন সবকিছু দেখাচ্ছে। তার মানে একটা পেজ দিয়ে index.php-তে জাস্ট একটা লাইন লিখে আমরা এত কিছু করে ফেলতে পারছি। তো আমরা একেবারে বিগিনিং এর কথা চিন্তা করি, সেখানে আমরা দেখিয়েছিলাম যে আমরা যখন কোনো পেজ তৈরি করি নাই, শুধু ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, তখন কিন্তু ওখানে আমরা যখন থিম অপশনে গিয়েছিলাম ড্যাশবোর্ডে, সেখানে ব্রোকেন থিম দেখাচ্ছিল। পরে যখন আমরা index.php দিয়েছি, তখন কিন্তু ওই ব্রোকেন যে অপশনটা সেটা চলে গেছে এবং তারপরে আমরা style.css দিয়েছিলাম। তো এই দুইটা পেজ হলে কিন্তু মোটামুটি একটা থিম দাঁড়িয়ে যায় এবং সেটা আস্তে আস্তে যখন আমি এনরিচ করব HTML CSS দিয়ে, যখন এটাকে এনরিচ করব, একটা থিমের মধ্য দিয়েই কিন্তু একটা ওয়েবসাইটকে আমরা কন্ট্রোল করতে পারবো। এইখানে যেরকম মানে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন পেজে যাচ্ছি, পেজ চেঞ্জ হচ্ছে, কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। তার মানে একটা ওয়েবসাইটে, পূর্ণাঙ্গ ওয়েবসাইটের কাজই কিন্তু এখানে হয়ে যাচ্ছে। জাস্ট আমাদের index.php ফাইলটাকে আমরা জাস্ট ডিজাইন করেছি। HTML অন্য কোথাও তো আর নেই, এই শুধু ওই index.php ফাইলেই আছে। তার মানে একটা থিমের জন্য index.php ফাইলটি যথেষ্ট। এবং আমরা যদি সিঙ্গেল পোস্টও ওপেন করি, আমরা যদি পেজ ওপেন করি, পেজকে তো আর ক্যাটাগরাইজ করা যায় না। আমরা একটা পেজ ওপেন করি, আমরা যে কোনো একটা পেজ ওপেন করি, পেজ ওপেন করলে দেখা যাবে কি যে পেজও আমার ওই একই জায়গায় আমাদের ওই দেখাচ্ছে, অর্থাৎ সেই index.php-র মধ্যেই আমাদের পেজও দেখাচ্ছে। তাহলে পেজ পোস্ট সবার জন্য আমার index.php ফাইলটা সঠিকভাবে কাজ করছে। আমি আরেকটা পেজ ওপেন করি, অন্যরকম আরেকটা পেজ, এটা বিশাল একটা পেজের মধ্যে কন্টেন্ট আলাদা আরেকটা পেজ, সেটাও দেখাচ্ছে। তার মানে একটি ফাইল দিয়ে কিন্তু সব কাজ হয়ে যাচ্ছে। তো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো ওয়ার্ডপ্রেসটা আসলে আমরা এর আগে দেখিয়েছি 2025, 2024, 2023 যে থিমগুলা, সেগুলোর মধ্যে অনেক ফাইল, অনেক ফোল্ডার রয়েছে এবং সাজানো গুছানো বিশাল একটি থিম। তো সেরকম আমাদের যখন আমরা কাজকে মানে আরো এনরিচ করব, আরো সাইটকে যখন আরো বড় করব, তখন আসলে এরকম একটা পেজ দিয়ে সবকিছু মেনটেন করা সম্ভব না এবং সেটা বোঝারও ব্যাপার আছে। সেজন্য পেজকে ভাগ করে নামকরণ করা এবং একটা নির্দিষ্ট নামের জন্য যে ওয়ার্ডপ্রেসের আলাদা একটা মিনিং থাকে, সেগুলা মানে নিয়ে আজকে আমি আলোচনা করব। এবং সেইভাবে পেজ ওয়াইজ যদি আমি কন্টেন্টগুলোকে সাজিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটটি সুন্দর হবে এবং হ্যান্ডেল করা
বোঝা হ্যান্ডেল করা অনেক সহজ হবে। তো সেটার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদেরকে আগে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস যে রিকমেন্ড করে যেভাবে পেজ তৈরি করার জন্য সেটা বোঝা, এবং সেটা বুঝতে গেলে ওয়ার্ডপ্রেসের একটি অপশন রয়েছে, সেটার নাম হলো থিম হাইরার্কি। তো থিম হাইরার্কিতে আমরা যদি যাই, এই যে এটা টেমপ্লেট হাইরার্কি, অর্থাৎ থিমের যে টেমপ্লেটগুলা সেগুলার হাইরার্কি কেমন হবে, অর্থাৎ কোনটার আগে কোন পেজের গুরুত্ব বেশি, কিভাবে পেজ তৈরি করতে হবে, হ্যাঁ, এইগুলা নিয়ে এখানে ডিটেলস আলোচনা আছে। তো আমরা এত ডিটেলসে এখানে বর্ণনা না করে আমরা যদি চিত্রটা নিয়ে আলোচনা করি তাহলেই অনেক অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এতক্ষণ ওই পেজ কন্টেন্ট নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো একটাই, এখানে আমরা একটা খেয়াল করি যে এই যে একটা পেজ, এই পেজটাতে বিশাল এক হাইরার্কি দেয়, পেজ হাইরার্কি এটা, অর্থাৎ ওয়ার্ডপ্রেসে কি কি ধরনের পেজ আমরা নামকরণ করতে পারবো। আমরা চাইলে একটা নাম দিয়ে দিতে পারবো না, দিয়ে দিলেই হয়ে যাবে এরকমটা না। তবে আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত, ডিজাইনের সাথে জড়িত, আমরা জানি index.php ফাইলের একটা আলাদা মিনিং। এটা ব্রাউজার তাদের এই ডাটাবেজে এটার জন্য একটা আলাদা মিনিং তারা নিয়েছে, এবং এটাকে রুট ফাইল বলা হয়। তো যে কোনো ওয়েবসাইটে একটি index.php ফাইল থাকে, এবং এই একটা ফাইল দিয়ে সব কিছু করা সম্ভব। তারপরেও সাইট বড় হয়ে গেলে সেটাকে সুন্দরভাবে হায়ারার্কিক্যালি সাজাইতে হয়। যেমন আমাদের এইখানে যে চিত্রটা আছে, এইখানে এই চিত্রের মাধ্যমে কি বোঝানো হয়েছে তা নিয়ে আমরা একটু আলোচনা করি। ধরা যাক এখানে index.php ফাইলের কথা বলা হয়েছে, এবং এটাকে একেবারে এখান থেকে এই পর্যন্ত কালো করে দেখানো হয়েছে। এটার মানে হলো যে এইখানে যদি এতগুলা পেজ থাকে, বিভিন্ন কালারের পেজ, এখানে কালার দেখানো হচ্ছে যে প্রাইমারি টেমপ্লেট কোনটা, তারপরে এখানে সেকেন্ডারি টেমপ্লেট কোনটা, তারপরে ভেরিয়েবল টেমপ্লেট কোনটা, পেজ কোনটা, এগুলা দেখানো হয়েছে। তো তার মানে এখানে বিভিন্ন পেজ নিয়ে বিভিন্ন ডিজাইনের পেজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে কালো দিয়ে বোঝানো হচ্ছে এটা একটা পেজ, এবং এটা একটা প্রাইমারি টেমপ্লেট, পেজ না, এটা পোস্টও হতে পারে, পেজও হতে পারে, একটু আগে আমরা যা দেখলাম। অর্থাৎ আমার একটা ইন্ডেক্স ফাইল কিন্তু সব কিছুকে কাভারেজ দিচ্ছে, অর্থাৎ আমার যত রকমের পেজ আছে, যেমন অথর আর্কাইভ, তারপর ক্যাটাগরি আর্কাইভ, কাস্টম পোস্ট টাইপ আর্কাইভ, অথবা এখানে যদি আমরা দেখি অথর আইডি, তারপরে বিভিন্ন ধরনের পেজের নাম আছে, এই সবগুলা যদি আমরা আলাদা আলাদা করি তাহলে আমাদের এরকম ডাটাগুলো আলাদা আলাদাভাবে ছড়ায় ছিটায় থাকবে। কিন্তু যদি আমি এই একটা পেজ রাখি index.php, শুধু এই ফাইলটা যদি আমি তৈরি করি তাহলে সবগুলা কিন্তু এর মধ্য দিয়েই লুট হওয়া সম্ভব। আর যদি তা না করি তাহলে যদি index.phpর পাশাপাশি আমি যদি একটা singular.php ফাইল লোড করি তাহলে যে কাজটা হবে যে এইখানে আমরা দেখে যা বুঝতে পারছি সেটা হলো যে তখন আর সে তার এই index.php ফাইলকে প্রায়োরিটি না দিয়ে তখন সে singular.php ফাইলটাকে বেশি গুরুত্ব দিবে। এবং এই singular.php মানে কখন গুরুত্ব দিবে সেটা হলো যে যদি এরকম হয় যে single.php, অর্থাৎ সিঙ্গেল যে আমরা পোস্টগুলা ওপেন করছি সেই পোস্টগুলা সে তার মধ্য দিয়ে শো হবে, এবং সিঙ্গেল পেজের যে একক পেজের যে কন্টেন্টগুলা যদি page.php ফাইল হয়, যদি না থাকে, এই দুটা যদি না থাকে তাহলে singular.php ফাইল যদি থাকে index.phpর পাশাপাশি তাহলে সেইগুলা এই singular.phpর মধ্য দিয়ে শো হবে। অর্থাৎ সিঙ্গেল যত ফাইল আছে, পোস্টই হোক আর পেজই হোক, সবই singular.php ফাইলে লোড হবে। আর এইটা এটা এটা আছে, বাট আমার এটার পাশাপাশি একটা archive.php ফাইল আছে। সেই ক্ষেত্রে যদি এটা না থাকে তাহলে তো index.php ফাইলেই সব কিছু লোড হবে। কি লোড হবে?
যেমন অথর ডট পিএইচপি, ক্যাটাগরি ডট পিএইচপি, তারপরে আর্কাইভ, তারপরে এখানে একটা স্লাগ থাকতে পারে সেটা ডট পিএইচপি, তারপরে ট্যাক্সোনমি ডট পিএইচপি, ডেট ডট পিএইচপি, ট্যাগ ডট পিএইচপি, এই যে ক্যাটাগরির যে ফাইলগুলা, পোস্টগুলা, এই সবগুলা পোস্ট যদি আর্কাইভ ডট পিএইচপি ফাইল থাকে তাহলে সেখানে লোড হবে, আর যদি এটা না থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএইচপিতে লোড হবে। এখানে যা আছে, যা দেখাচ্ছে সব এটাতে লোড হবে। আর যদি এটা থাকে তাহলে তো সেখানেই লোড হবে। হ্যাঁ, তো সেটার জন্য পেজ কি হবে, আর্কাইভ পেজে লোড হবে। আর এই দুইটা যদি না থাকে, শুধু এটা থাকে, তাহলে এখানে সিঙ্গুলার পেজে এগুলা সিঙ্গেল পেজ পোস্ট হবে, স্ট্যাটিক পেজ পোস্ট হবে। তো এইগুলো এখানে সবগুলা ডিটেলস বর্ণনা করছে কোনগুলা কোন জায়গায় পোস্ট হবে। তো এখানে আবার ভাগ করছে, যেমন সে এই আর্কাইভ ডট পিএইচপি ফাইল নেই, ফাইলের যে ডাটাগুলা সেগুলা কোথায়, এটাকে আবার এখানে যেমন ডেট ডট পিএইচপির ফাইলগুলা কি কি হইতে পারে, যেমন ইয়ার আর্কাইভ, মান্থ আর্কাইভ, ডেট আর্কাইভ, সবগুলা কিন্তু এই পেজে লোড হইতে পারে। অর্থাৎ ডেট আর্কাইভে সেটা লোড হইতে পারে। তারপরে এইখানে এই নিচের দিকে যদি আমাদের এরকম হয় যে আমাদের একটা হোম ডট পিএইচপি ফাইল আছে, তাহলে হোম ডট পিএইচপি ফাইলে কোন ধরনের ডাটাগুলো লোড হবে? হোম ডট পিএইচপি ফাইলে সাধারণত যদি এরকম হয় যে ব্লগ পোস্ট ইন্ডেক্স যেগুলো আছে সেগুলো হোম পেজে লোড হবে, এবং আর কোনগুলো সাইড ফ্রন্ট পেজ, যে ফ্রন্ট পেজের ডাটাগুলা সেইগুলো এখানে লোড হবে, যেগুলো নর্মালি লোড করার সাথে সাথে যে পেজটা আসে আমাদের মূল ইউআরআই যেটা দেওয়ার পরে যেটা আসে সেই কন্টেন্টগুলো এখানে লোড হবে। আর যদি এইগুলার কোনোটাই না থাকে, অর্থাৎ এই পেজগুলোও নাই, এগুলোও নাই, এগুলোও নাই, কোনোটাই নাই, তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্টগুলো লোড হবে হলো 404 পেজে লোড হবে। 404 পেজে লোড হবে যদি 404 পেজ থাকে, আর যদি না থাকে তাহলে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে লোড হবে। আর যদি সার্চ ডট পিএইচপি ফাইল থাকে তাহলে সেটার জন্য একটা আলাদা পেজ ডিজাইন করা হয়, সেই পেজে লোড হবে। সেই পেজটার নাম হলো সার্চ ডট পিএইচপি পেজ, সেই পেজে লোড হবে। সেটা না থাকলে ইন্ডেক্স ডট পিএইচপিতে লোড হবে। আচ্ছা, 404 পেজ যদি না থাকে তাহলে সেটাও ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলে লোড হবে, সেই ক্ষেত্রে কোনো মেসেজ শো হবে না। আর 404 পেজে যদি কোনো ডিজাইন আলাদা থাকে আর সেই পেজটা যদি থাকে তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমাদের লোড হবে। এইভাবে হোম পেজের যেগুলা, তো এইগুলা মানে আরও সামনে গেলে পরে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তা আজকে এই পর্যন্ত থাকুক। আমি পরবর্তীতে আমি যে জিনিসগুলা দেখানোর জন্য রেডি করেছিলাম সেগুলো একটু নিয়ে আলোচনা করি। যেমন আমি যদি আমার যে ইন্ডেক্স ফাইলটি রয়েছে এই ফাইলটাকে আমি কপি করলাম, কপি করে আমি একটা নতুন ফাইল বানাবো। archive.php archive.php ফাইলে আমি এই index.php যা আছে সব কিছু কপি করে দিলাম। এখন কপি করে দেওয়ার পরে আমার যেটা হবে সেটা হলো যে এইখানে যদি কোনো ক্যাটাগরি ওয়াইজ কোনো পোস্ট এখানে থেকে থাকে, যেগুলা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট যদি থেকে থাকে তাহলে সেগুলো কিন্তু এখন archive.php তে লোড হবে। আমার এখন ফাইল কিন্তু দুটো হয়ে গেল, একটা হলো ইন্ডেক্স আর একটা হলো আর্কাইভে সেই পোস্টগুলো লোড হয় যেই পোস্টগুলো ক্যাটাগরি করা, অর্থাৎ পোস্টকে যখন আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে ফেলবো তো সেই নির্দিষ্ট ক্যাটাগরির একাধিক পোস্ট সেই ফাইলের মধ্যে লোড হবে, যেটা আমরা হায়ারার্কিতে দেখেছি। হায়ারার্কির মধ্যে আমরা যেটা দেখেছি যে আমাদের যে এই ক্যাটাগরির যদি কোনো ফাইল থাকে তাহলে এই অথর, তারপরে ক্যাটাগরি, পিএইচপি, ট্যাক্সোনমি, ডেট, টাইমের যত ফাইল আছে সব এখানে লোড হবে। সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা আমরা এটা দেখব একটু।
তো আমরা এখানে যাচ্ছি, যাওয়ার পরে আমাদের পোস্টে যাই। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে এই যে আর্কাইভ বলি আর যাই বলি, এগুলো সব হলো পোস্টের ব্যাপার এগুলো, কারণ পেজকে তো আর ক্যাটাগরাইজ করা যায় না। তো এখানে আমরা খেয়াল করি যে এখানে বিভিন্ন ক্যাটাগরির ফাইল রয়েছে, যেমন এই যে আনক্যাটাগরাইজ, ব্লক, এরকম বিভিন্ন ক্যাটাগরির ফাইল রয়েছে। তো আমরা এইগুলাকে যদি আমরা ওপেন করতে চাই, আমরা যদি দেখতে চাই যে এইগুলা কেমন, এখানে আমরা গেলে দেখতে পাবো। তো এই যে পেজগুলা, এই যে দুইটা পোস্ট এখানে লোড হলো, এগুলা মূলত আর্কাইভ পেজে লোড হয়েছে, এগুলা ইন্ডেক্স পেজে লোড হয় নাই। হ্যাঁ, এখন আমরা যদি এখানে যাই, আমাদের পেজের তো অনেক পেজ, হ্যাঁ, এই যে একাধিক পেজগুলা যে এখন লোড হলো, এখানে এখন কিন্তু ইন্ডেক্স পেজে লোড হয় না, এগুলা একটা নির্দিষ্ট ক্যাটাগরি পেজে গিয়ে ওই ক্যাটাগরি থাকার কারণে আর্কাইভ ডট পিএইচপিতে গিয়ে লোড হয়েছে। সেটা আমার বোঝার জন্য আবার আমি একটা কাজ করতে পারি, সেটা হলো যে এটা তো আমার কি পেজ, আর্কাইভ ডট পিএইচপি ফাইল, এটা আমার। তাহলে আমি যদি এখানে একটা হেডিং যুক্ত করে দিই H1 দিয়ে, যে H1 একটা হেডিং যুক্ত করলাম, তারপর লিখলাম দিস ইজ আর্কাইভ 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 ফাইল দিই, আর্কাইভ ফাইল। তা আর্কাইভ ফাইল দিয়ে আমি যদি এটাকে দেখি, সরি, পোস্ট ক্যাটাগরি, আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ দিই। যেমন এইটাকে ভিউ করি, এই যে দিস ইজ আর্কাইভ ফাইল এখানে দেখাচ্ছে, তার মানে এটা আর্কাইভ থেকে মানে ওই পেজটাতে এই 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 ফাইলটা লোড হচ্ছে, এই ক্যাটাগরিটা লোড হচ্ছে। তো এরকমভাবে আমরা আরও আছে ক্যাটাগরি, যেমন এই সব ক্যাটাগরি, এগুলাকে যদি আমরা আলাদা ভিউ করি, আমরা আলাদা ভিউ করি, এই যে এটা একটা, এইটা আর একটা, এটা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে, এইটা একটা, এইগুলো সবই দিস ইজ আর্কাইভ ফাইল, এই ফাইল থেকে এইগুলা লোড হয়েছে এখানে। এরকম। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সব ফাইল সব জায়গায় লোড হয় না, সব পোস্ট সব জায়গায় লোড হবে না। আমরা যখন এগুলাকে ফাইল এবং পেজকে আমরা যখন আমরা ওয়ার্ডপ্রেসের যে রোলস আছে সেই রোলস অনুযায়ী যখন আমরা পেজ এবং পোস্টের জন্য বিভিন্ন ধরনের তাদের রিকমেন্ডেড নামগুলা শব্দগুলা ব্যবহার করব, সেইভাবে অটোমেটিক্যালি সে চিনে নিবে এবং সেই জায়গায় সেই পোস্টগুলা, সেই ফাইলগুলা অটোমেটিক লোড হবে। এবং এগুলার জন্য এরকম হইতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে স্পেসিফিক ক্যাটাগরির যে পোস্টগুলার জন্য যে নির্দিষ্ট একটা ফাইল আমরা যদি কাস্টমাইজ করে করতে চাই সেটাও করতে পারবো। সেটার জন্য আবার আমাদেরকে ওইভাবে তাদের একটা রোলস এবং তাদের রিকমেন্ডেশন অনুযায়ী করতে হবে। তো এইগুলা হলো ফাইল প্যাটার্নের থিম হাইরার্কির
মানে ব্যাপারে আলোচনা। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে কিভাবে পেজগুলাকে বিভিন্ন নাম দিয়ে আমরা করব, কাজ করব আরো। তো আজকে আরো 2টা পেজ আমি দেখাচ্ছি একটু। একটা পেজ হলো এই যে এটা। যদি এরকম হয় যে কোনো একটা পোস্ট কোনো নির্দিষ্ট পেজও পাচ্ছে না, কোনো একটা যদি ইন্ডেক্স পেজও যদি না থাকে, সেই ক্ষেত্রে দিস ইজ 404 পেজ এরকম একটা মানে অপশন আসবে। অর্থাৎ সেটার জন্য একটা আলাদা পেজ, সেটাতে কিছুই করার দরকার নাই, জাস্ট 404 পেজ একটা তৈরি করে সেটার মধ্যে রাখলেই হবে। এখানে আমি একটা 404.php একটা ফাইল তৈরি করে আমি যদি এখানে যদি এরকম হয় যে ওয়ার্ডপ্রেসে কোনো নির্দিষ্ট পেজের কোনো অস্তিত্ব না থাকে, সেই ক্ষেত্রে ওই অপশনটা চলে আসবে যে এই 404 পেজ। অর্থাৎ যদি ওইটা আমরা মেসেজটা না দিই বা ওই পেজটা যদি আমাদের না থাকে, এখানে বলা হয়েছে যে আমরা যদি এই পেজটা দেই তাহলে তো ওই পেজের এই মেসেজ এটার ভিতরে যা আছে সেই মেসেজটা দেখাবে। আর যদি দেই না দেই তাহলে সেটা index.php ফাইলেই দেখাবে, কিন্তু এইখানে ওয়েবসাইটে গেলে পরে আমরা কিছুই দেখতে পাবো না, এখানে লেখা থাকবে না। তো এই পেজটা তৈরি করে রাখি, পরে এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তারপরে আমরা যেটা করব সেটা হলো আজকে আমরা আরেকটা কাজ করব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আমাদের এই যে আমরা যে পেজ যে সেটআপ আমাদের দেখা যাচ্ছে কি আমরা ওখানে বিভিন্ন ফাইল তৈরি করেছি এবং বলছি যে এইটা পোস্টগুলো এখানে যাবে, পেজগুলো এখানে যাবে। তো সেটাকে আবার স্ট্যাটিক্যালি সেট করা যায়। যেমন এখানে আমি যদি এরকম করি যে হোমের জন্য হোম ডট হোম, আর পেজের জন্য ব্লগের জন্য ব্লগ, এই দুইটা যদি এইভাবে সেট আপ করে দিই, হোম পেজের জন্য হোম আর ব্লগ পোস্টের জন্য ব্লগ, এটা যদি এইভাবে দিয়ে দিই তাহলে দেখা যাবে কি যে হোম পেজটাতে শুধু একটি মানে যে পেজটা একেবারে ফ্রন্ট পেজ, যে পেজটা প্রথমেই আসবে একটি ওয়েবসাইটে, যে পেজটা প্রথমেই শো হয় সেই পেজের তথ্যগুলাই হোম পেজে থাকবে, আর ব্লগ পেজে যত রকমের ক্যাটাগরাইজ পোস্ট আছে সেগুলো আসবে। তো এটা দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা এটা ফিক্স করে দিলাম। তো দেখা যাবে এরপরে সব পোস্ট সব জায়গায় আসছে না। আমরা লোগোতে ক্লিক করলে একরকম আসছে, বিভিন্ন ব্লগে গেলে আরেক রকম। তো তো এই জিনিসগুলা এই একটা জিনিস সেট আপ করা হলো যে হোম এবং ব্লগ দুইটার জন্য আলাদা মানে আলাদাভাবে স্ট্যাটিক্যালি সেট আপ করে দেওয়া আছে। এখন থেকে পোস্ট এবং পেজের যে তথ্যগুলা সেটা আলাদা আলাদাভাবে দেখাবে। তারপরে যেটা আছে সেটা হলো আমরা যদি যখন পেজ ডিজাইন করতে যাব, আমাদের পেজ ডিজাইন করতে আমাদের তো কাঠামোটা আমরা তৈরি করে ফেলেছি, কিন্তু আমরা যখন একটা নির্দিষ্ট কন্টেন্টকে আমাদের পেজগুলায় বা ফাইলগুলায় আপলোড করতে মানে শো করাতে যাব, তখন আমাদের কিছু কাজ করা লাগে। সেই কাজটা আমরা এইখানে সহজেই করতে পারবো। সেটা হলো এখানে এই যে প্লাস চিহ্ন দেওয়া, এই প্লাস চিহ্নের দ্বারা বোঝাচ্ছে যে এখানে আমার এই থিমটার মধ্যে বা এই ওয়ার্ডপ্রেসের এই যে সফটওয়্যারটার মধ্যে একটা প্লাগইন ইনস্টল করা আছে যার নাম হলো গুটেনবার্গ। এই গুটেনবার্গ প্লাগইনটা বাই ডিফল্ট ইনস্টল করা থাকে এবং এই গুটেনবার্গ প্লাগইন দ্বারা আমরা সহজেই পেজের কন্টেন্টকে যুক্ত করতে পারবো। এখানে আমরা দুইভাবে যুক্ত করতে পারি, এখান থেকে ক্লিক করে প্লাসে ক্লিক করে অথবা এখান থেকে ক্লিক করে।
এখান থেকে ক্লিক করলে অল্প স্বল্প জিনিসগুলো দেখাবে, সব দেখাবে না। ব্রাউজ অল দিলে ব্রাউজ হবে, আর এখান থেকে দেখালে পুরো জিনিস সব দেখাবে, একসাথে দেখাবে। তো আমরা এখানে এই যে আমরা যখনই একটার উপরে হোভার করছি, সাথে সাথে ডান পাশে এটা কি কাজ সেটা দেখাচ্ছে। আমাদের কন্টেন্ট তৈরি করতে অনেক কিছু লাগে, যেমন হেডিং লাগে, একটা হেডিং দিতে হয়, হেডিংয়ের পরে প্যারাগ্রাফ দিতে হয়, তারপর অনেক সময় লিস্ট আকারে দেখাইতে হয়, তারপরে কোটেশনের ভিতরে কিছু লিখতে হয়, কোড মানে প্রোগ্রামের কোড সরাসরি লেখার জন্য অপশন, এই ধরনের অনেক কিছু আছে যেগুলো খুবই সহজে, যে এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলা যুক্ত করার দরকার হইতে পারে, টেবিল যুক্ত করার দরকার হতে পারে, এক ক্লিকে টেবিল হয়ে গেল। কত সহজ বিষয়, এক ক্লিকেই টেবিল এগুলাকে যে অ্যালাইন করা, এগুলো অনেক অপশন আছে। তারপরে এর চেয়ে আরও সহজ বিষয় হলো, আমরা যদি প্যাটার্নে যাই, প্যাটার্নে গেলে পরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। যেমন আমরা যদি ব্যানার বানাইতে চাই, বিভিন্ন টাইপের ব্যানার আছে। তারপরে আমরা যদি এইখানে আরও ফুটারের জন্য আমরা বিভিন্ন ধরনের শেপ পাবো। আমরা পোস্ট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের পোস্ট তৈরি করার জন্য আমরা বিভিন্ন রকমের সুন্দর সুন্দর অপশন এখানে পাবো। মানে আমাদের আসলে মানে আমরা যখন পুরোপুরি ওয়ার্ডপ্রেসটা বুঝতে পারবো, তখন দেখা যাবে কি যে ওয়েব ডিজাইন করা বা পেজ ডিজাইন করা কোনো বিষয় না, খুবই অল্প সময়ের ভিতরে সব হয়ে যাবে। তা আমার রিকমেন্ডেশন থাকবে যে সবাই গুটেনবার্গ এবং এলিমেন্টো দুইটা প্লাগইন আছে, দুইটাই ভালো। তবে গুটেনবার্গ যেহেতু এটার সাথে বাই ডিফল্ট দেওয়া, এটা একটু দেখে নিলে পেজ ডিজাইন করা অনেক ইজি হয়ে যাবে বিষয়গুলা। তো এখান থেকে সহজেই পেজ তৈরি করে পেজকে আপলোড করা যায়। এই যে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা আমার পেজে চলে আসছে, একটা সুন্দর একটা পেজ হয়ে গেছে। তো বিশাল ব্যাপার, ওয়ান ক্লিকে পেজ হয়ে যায়। তো এছাড়াও প্যাটার্ন নামে একটি ওয়ার্ডপ্রেসের একটা নির্দিষ্ট একটা লিঙ্ক আছে, যেখানে প্যাটার্ন, যত ধরনের প্যাটার্ন আছে সব প্যাটার্ন পাওয়া যায় এখানে। এটা ওয়ার্ডপ্রেসের যে সাইট, সেই সাইটে গেলে আমরা প্যাটার্ন এই যে এখানে প্যাটার্ন দেখাচ্ছে। তো এই প্যাটার্নে গেলে পরে ওই অনেক ধরনের প্যাটার্ন আমরা এখান থেকে ইচ্ছে করলে নিতে পারবো। এই লিঙ্কটাই ওখানে আছে, একই লিঙ্ক। তারপরে এগুলো যত বেশি ঘাটাঘাটি করা হবে, তত বেশি অপশন, তত বেশি সুযোগ সুবিধা গ্রহণ করা যাবে। আমরা যে কোনো একটা প্যাটার্নকে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সেই প্যাটার্নটা ওপেন হবে, পাশাপাশি সেটাকে কপি করার একটা অপশন তৈরি হবে। তো এই যে এখানে যেমন কপি প্যাটার্ন করে যদি আমি এখানে গিয়ে এখন এটা বাদ দিয়ে যদি আমি অন্য আরেকটা নেই, এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি এটাকে বাদ দিয়ে নতুন আরেকটা নিব, পেস্ট করে দেই, আমার কিন্তু এরকম পেস্ট হয়ে যাবে। সরি, এখান থেকে কপি প্যাটার্ন, দেন আমি পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। সেভ দিলে সেভ হয়ে যাবে। তো খুবই সহজ ওয়েবসাইট তৈরি করা এখন আর কোনো ব্যাপার না। এই যে আমার পেজ, নতুন পেজ তো চলে আসলো। তো তাহলে আজকে অনেকগুলা জিনিস নিয়ে কথা বললাম, কিছুটা এলোমেলো হলেও তোমাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তবে নেক্সট ক্লাসে আমি কিছুটা এই ক্লাসটা আর একটু রিভিউ করব, প্লাস তোমাদেরকে নেক্সট ক্লাসে কিভাবে বিভিন্ন ধরনের ফাইলকে ভাগ করে নামকরণ করা হয় এবং ওই ফাইলগুলোর সাথে মূল ফাইলের লিঙ্কিং কিভাবে করা হয়, সেই জিনিসগুলা দেখাবো। তো সেই যাবৎ ভালো থেকো।